আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্ররা সবাইকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা, স্বাগত। আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হয়েছে, তারপরও তোমাদের বিশেষ প্রয়োজনে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো, অনলাইন কার্যক্রম অব্যাহত রেখেছি, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো আর আমাদের সিলেবাসটাও দ্রুত শেষ হয়ে যেতে পারে। এই জন্যই হচ্ছে আমাদের এই আয়োজন তোমাদের জন্য। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব, এটা নিয়ে আলোচনা করছিলাম। এটা তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় আমার একটা লেকচার চলে গিয়েছে, আজকে সেকেন্ড লেকচার, এবং সেই সাথে আমরা আজকে অঙ্কে চলে যাব। তোমরা জানো চ্যাপ্টারটা অত্যন্ত ছোট এবং এখানে মানে কঠিন কোনো কিছু নাই। এবং তোমাদের যে এই যে 2021 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের যে 5টা চ্যাপ্টার দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমরা জানো যে 11টা প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, অসংখ্য তোমাদের অপশন থেকে যাচ্ছে। তো যাই হোক, আমরা চ্যাপ্টার শুরু করি, আমাদের কার্যক্রম শুরু করি। তো যৌথ মূলধনী কোম্পানির মূলধনের যেই জিনিসটা আমার লাগবে পরের আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টকের অর্থ ও সংজ্ঞা। আসলে স্টক শব্দটা মেইনলি আমেরিকায় এটা ইউজ হয়, আমাদের দেশে বেসিক্যালি স্টক যেটা শেয়ার, সেটা আমরা সেই অর্থে ইউজ করি, কিন্তু তারপরেও কিছুটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা আমরা বলবো, কারণ আমাদের দেশে দেখো ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা এভাবে বলি, আবার আমরা বলি যে শেয়ার মার্কেট। হ্যাঁ, এই যে প্রচলিত কথাগুলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম মনে হয় যে শেয়ার আর স্টকে আসলে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। আমাদের যে উপমহাদেশীয় দেশ, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে আমরা শেয়ার শব্দটা ইউজ করি, আর আমেরিকায় সাধারণত স্টক শব্দটা ইউজ করা হয়। তারপর আমরা দেখছি যে কোম্পানি আইনের বিধান মতে পূর্ণ মূল্য আদায়কৃত মোট মূলধনের সম্পূর্ণটিকে বা এর যে কোনো অংশকে পরিমেয় নিয়মাবলীর বিধান মতে স্টক বলা হয়। শেয়ার মূল্য সমান হয়, কিন্তু স্টককে অসমান অংশে বিভক্ত করা যায়। যেমন একটি শেয়ারের মূল্য যদি 10 টাকা ধার্য করা হয়, প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য 10 টাকা হবে। কোনোভাবেই ভগ্নাংশে ইস্যু করা যায় না, কিন্তু স্টকের মূল্য 2 টাকা, 5 টাকা, 10 টাকা বা যে কোনো অংশে ধার্য করা যেতে পারে। স্টক টাকার অঙ্কে প্রকাশিত হয়, শেয়ারের মতো সংখ্যায় নয়। ঠিক আছে, কোম্পানির আদায়কৃত মূলধনকে পরিমেয় নিয়মাবলী এবং কোম্পানি আইনে কতগুলো ক্ষুদ্র অংশের এককে বিভক্ত করা হয় বলে তাকে স্টক বলা হয়। তাহলে বেসিক যে ডিফারেন্সটা আমাদের মনে রাখার মতো, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে স্টককে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। যেমন এখানে একটু আগে উদাহরণে আমরা বলেছি যে একটা শেয়ারের মূল্য যখন 10 টাকা হয়, সেটাকে কিন্তু সেই 10 টাকাই থাকে মূল্য, সেটাকে কিন্তু ভেঙে ভেঙে ছোট অংশে বিভক্ত করা যায় না। বাট স্টককে আমরা ভেঙে ছোট, মানে 10 টাকার সমপরিমাণ, যেমন 2 টাকা, ঠিক আছে, 2 টাকা, 5 টাকা, এরকম করে করে আমরা সেটাকে ভাঙতে পারি। এই জিনিসটা আরেকটা বলা হয়েছে যে স্টকটা, আরেকটা যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে স্টকটা টাকার অঙ্কে মূল্যায়িত হয়। দ্যাট মিনস হচ্ছে এটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না। যেমন আমরা একটু পরে আমরা অঙ্ক করবো, তখন তোমরা দেখবা যে কোনো কোম্পানি 20,000 শেয়ার ইস্যু করলো, এরকম 20,000 শেয়ার সংখ্যায় আমরা বলছি, কিন্তু স্টককে আমরা কিন্তু টাকাই বলবো 20,000। আর স্টকের মূল্য যদি থাকে যে তোমার 10 টাকা করে প্রত্যেকটা স্টকের মূল্য, তাহলে 20,000 ইন্টু 10, দ্যাট মিনস 2 লাখ টাকা। তখন সেই ক্ষেত্রে আমরা বলবো যে 2 লাখ টাকার স্টক, এইরকম সেন্সটা আর কি। তাহলে স্টকটা কি করতে পারছি না আমরা, সংখ্যায় প্রকাশ করতে পারছি না, শুধুমাত্র ওটা টাকার মূল্যে প্রকাশ করা যায়। এবং সেকেন্ড থিং হচ্ছে স্টককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে বিভক্ত করা যায়, যেটা শেয়ারকে করা যায় না। এই দুইটাই আসলে মেইন ডিফারেন্স, দুটো আমি মনে করি শেয়ার আর তোমার স্টকের ভিতরে। এরপরে দেখো ঋণপত্রের সংজ্ঞা ও অর্থ। ঋণপত্রটা কি জিনিস তোমরা আগেও পড়েছো তোমাদের ব্যবসায় সংগঠনে, যে ঋণপত্র আসলে কি। এটা ডিবেঞ্চার কেন ইস্যু করা হয়, যে কোম্পানির যখন মূলধনের প্রয়োজন হয়, তখন সাধারণত এটা ঋণ হিসেবে এই ঋণপত্রটা ইস্যু করা হয়। দ্যাট মিনস জনগণের কাছ থেকে ঋণ নিল, সে পাবলিকের কাছ থেকে ঋণ নিচ্ছে, ঋণের বিনিময়ে সে ঋণপত্র ইস্যু করছে, এটার জন্যই মেইনলি। এবং এই ঋণপত্রটা সবার আগে কিন্তু এই ঋণপত্রের টাকা পরিশোধ করে, সাধারণত ঋণপত্রের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষ হলে ঋণপত্রের টাকা পরিশোধ করা হয়, এবং ঋণপত্রের এগেনস্টে কোম্পানি কি করে, সুদ প্রদান করে, এটা আমরা জানি। তার আমরা এখন দেখো, আমরা দেখছি যে কি বলা আছে এখানে। কোম্পানি জনগণের নিকট হতে ঋণ গ্রহণ করে যে দলিলের মাধ্যমে
উহার স্বীকৃতি প্রদান করে তাকে ঋণপত্র বলে। যেমন মূলধনের অভাবে কারবার পরিচালনা করা অসম্ভব হয়, তখন ঋণপত্র বিলির মাধ্যমে কোম্পানির ঋণ সংগ্রহ করে। 1994 সালের বাংলাদেশি কোম্পানি আইনের 2-1 চ ধারায় ডিবেঞ্চারের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে যে কোম্পানির সম্পত্তির উপর দাবিযুক্ত হোক বা না হোক ডিবেঞ্চার, স্টক, বন্ড বা অন্য যে কোনো লগ্নিপত্রকে ডিবেঞ্চার বলা ডিবেঞ্চার বলে গণ্য হবে। পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট হতে ঋণ নিয়ে উহা ফেরত প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণদাতাকে যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে ঋণপত্র বলে। সেটা আমি একটু আগে বলেছি যে জনগণের কাছ থেকে সে যখন ঋণ নেয় তখন কি হিসেবে ঋণটা ফেরত দিবে বা কি নামে সেটাকে বলবে, ঠিক আছে? তো সেটাকে তখন ঋণপত্র বলা হচ্ছে, ডিবেঞ্চার বলা হচ্ছে। তো এটা মেইনলি কেন ইস্যু করা হয়? এটা যখন মূলধনের স্বল্পতা থাকে, মূলধন সংগ্রহের পারপাসে মেইনলি ঋণপত্র ইস্যু করা হয়। এরপরে ঋণপত্রের শ্রেণী বিভাগটা আমরা দেখব। একটা হচ্ছে সাধারণ ঋণপত্র, একটা হচ্ছে বন্ধকি ঋণপত্র, একটা পরিশোধের ভিত্তিতে পরিশোধ্য ঋণপত্র, একটা হচ্ছে অপরিশোধ্য ঋণপত্র, পরিবর্তনের ভিত্তিতে পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্য ঋণপত্র, নিবন্ধনের ভিত্তিতে নিবন্ধিত ঋণপত্র এবং অনিবন্ধিত ঋণপত্র। তাহলে সাধারণ ঋণপত্র কি নরমাল, তার মানে হচ্ছে একটা কোম্পানি যখন কি করছে সাধারণভাবে জনগণের কাছে ঋণের জন্য আহ্বান জানাচ্ছে, তার এগেইনস্টে সে যেই ডকুমেন্টটা প্রদান করছে সেটাকেই সাধারণ ঋণপত্র বলে। দ্যাট মিনস সাধারণ ঋণপত্রে তোমার একটা সুদের হার উল্লেখ থাকবে, পরিমাণ উল্লেখ থাকবে এবং এটার একটা মেয়াদ দেয়া থাকে যে কতদিন পরে এই ঋণপত্রটা ফেরত দেয়া হবে। বন্ধকি ঋণপত্র, বন্ধকি ঋণপত্রটা একটা কোনো কিছু কোম্পানির কোনো সম্পত্তি বা কোম্পানির সমস্ত সম্পত্তিও হতে পারে বা কোনো স্পেসিফিক কোনো সম্পত্তি হতে পারে, সেই সম্পত্তিটা কি করে ওই ঋণপত্রের এগেইনস্টে বন্ধক জামানত দিয়ে রাখে যে যদি কোম্পানি যদি কোম্পানি বিলোপ সাধনের আগে যদি সে এই ঋণপত্রের টাকা পরিশোধ করতে না পারে তাহলে কি করবে, ওই বন্ধকি সম্পত্তি দ্যাট মিনস মর্গেজ প্রপার্টি বিক্রি করে ঋণপত্রের মালিককে ঋণের টাকা ফেরত দেওয়া হবে। তো এটা হচ্ছে বন্ধকি ঋণপত্র আমার। তো বন্ধকি ঋণপত্রটা কম্পারেটিভলি বেশি পপুলার যেহেতু এটার একটা নিশ্চয়তা আছে, একটা সিকিউরিটি আছে, ঠিক আছে? এরপরে হলো পরিশোধের ভিত্তিতে পরিশোধ্য ঋণপত্র, আর একটা হচ্ছে অপরিশোধ্য ঋণপত্র। পরিশোধ্য ঋণপত্র হচ্ছে যে ঋণপত্র একটা সময়ের মধ্যে পরিশোধ করা হবে এই নিশ্চয়তা দিয়ে কোম্পানি ইস্যু করে যে একটা সার্টেন সময় পরে এই ঋণপত্রটা পরিশোধ করা হবে, সেটা হচ্ছে পরিশোধ্য ঋণপত্র। দ্যাট মিনস এই ঋণপত্রের মধ্যে নির্দিষ্ট মেয়াদ লেখা থাকে। আর অপরিশোধ্য ঋণপত্র হচ্ছে যে ঋণপত্র কোম্পানি কি করে, কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত যে ঋণপত্রের টাকা পরিশোধ করবে না এমর্মে ঋণপত্র ইস্যু করে, সেই ধরনের ঋণপত্রকে অপরিশোধ্য ঋণপত্র বলে। কোম্পানি সাধারণত এই ধরনের ঋণপত্র খুব কম ইস্যু করে থাকে, কারণ এটা খুব একটা পপুলার না, এটা বোঝাই যাচ্ছে, কারণ ঋণপত্রটা মানুষ কিনে একটা স্বল্প সময়ের জন্য একটা নির্দিষ্ট সুদ পাবে সেই লক্ষ্যেই কিন্তু কিনে। এখন যদি এরকম হয় যে না কোম্পানি যতদিন পর্যন্ত বিলোপ হবে না ততদিন সেই ঋণপত্রের টাকা পরিশোধ করবে না, তো এই ধরনের সাধারণত মানুষ নিরুৎসাহিত হয় আর কি। তো এটা হলো অপরিশোধ্য ঋণপত্র, দ্যাট মিনস কোম্পানির বিলোপ সাধনের আগে এই ঋণপত্রের টাকা পরিশোধ করা হবে না। এরপরে হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে পরিবর্তনযোগ্য ঋণপত্র। কোনটা? পরিবর্তনযোগ্য ঋণপত্র হচ্ছে যে ঋণপত্রকে পরবর্তীতে শেয়ারে রূপান্তরিত করা হবে। দ্যাট মিনস এই ঋণপত্রের মালিককে টাকা পরিশোধ না করে তার ঋণপত্রটাকে কি করবে, শেয়ারে রূপান্তর করবে, শেয়ারের সংখ্যায় পরিগণিত করে শেয়ার মূলধনে সেটাকে রূপান্তর করবে, সেটা হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। আর অপরিবর্তনযোগ্য ঋণপত্র যে ধরনের ঋণপত্রে এই ধরনের অপশন থাকে না, দ্যাট মিনস ঋণপত্রটাকে শেয়ারে কনভার্ট করার কোনো অপশন থাকে না বা সেটাকে মূলধনে রূপান্তর করা যায় না, সেটাকে আমরা অপরিবর্তনযোগ্য ঋণপত্র বলছি। নিবন্ধনের ভিত্তিতে নিবন্ধিত ঋণপত্র এবং অনিবন্ধিত ঋণপত্র। নিবন্ধিত ঋণপত্র হচ্ছে যে সমস্ত ঋণপত্রগুলো সাধারণত কি করে কোম্পানি তার রেজিস্টার বইয়ে ওই ঋণপত্রের নাম্বার, যে ঋণপত্র গ্রহীতা তার নাম, ঠিকানা, এই সমস্ত জিনিস যেই কোম্পানির বইতে লিপিবদ্ধ করে রাখে সেটাকে সাধারণত আমরা নিবন্ধিত ঋণপত্র বলা হচ্ছে। যে এটা যেহেতু কোম্পানির বইয়ে এটা নিবন্ধন করা থাকে সুতরাং এটা নিবন্ধিত ঋণপত্র। আর অনিবন্ধিত ঋণপত্র হচ্ছে যে ঋণপত্রটা তোমার কি করা হয় কোম্পানির বইয়ে যেটা তালিকাভুক্ত থাকে না। তালিকাভুক্ত মিনস যে এটার নাম্বার বা অন্য কোনোভাবে সেটা নিবন্ধিত, অন্য কোনোভাবে সেটা রেকর্ড রাখা হয়, বাট সেটা কোম্পানির বই আলাদাভাবে
স্পেসিফিক ভাবে সেটার নিবন্ধন থাকে না, সেটা বলা হচ্ছে অনিবন্ধিত ঋণপত্র। সরি। এরপরে আমরা দেখব বাংলাদেশের শেয়ার বিক্রয় ও ইস্যু নিয়ন্ত্রণ সংস্থা। আমরা জানি যে আমাদের দেশে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা আছে, সেটা হচ্ছে এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সাধারণত শেয়ার বিক্রির এবং ইস্যুর জন্য একটা রেগুলেটরি বডি, এরা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে এবং এদের মাধ্যমেই কোম্পানি কি করে বাজারে শেয়ার আইপিও ভুক্ত হয়। আইপিও ভুক্ত কোম্পানিগুলো এই সংস্থার মাধ্যমে বাজারে শেয়ার বিক্রি করে। আর যেগুলো আইপিও ভুক্ত না তারাও কিন্তু এর অধীনে, মানে এই সংস্থাটাই মেইনলি হচ্ছে টোটাল কোম্পানিকে রেগুলেট করে। হ্যাঁ, সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, লিস্টেড কোম্পানি হোক, নন লিস্টেড কোম্পানি হোক। তার আগে আমি একটু বলে নিই, লিস্টেড কোম্পানি হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো, এখানে লিস্টেড কোম্পানি আছে, তার আগে আমি একটু বলে নিই যে লিস্টেড কোম্পানি হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো এই স্টক এক্সচেঞ্জে কি করা হয়, সিকিউরিটি স্টক নিবন্ধিত থাকে, ঠিক আছে, এবং এরা আইপিও নিবন্ধিত থাকে এবং এই সংস্থার মাধ্যমে এরা কি করে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়। দ্যাট মিনস আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, যে বিবরণপত্র প্রচার করে শেয়ার ইস্যু করে, সেটা হচ্ছে লিস্টেড কোম্পানি। আর নন লিস্টেড এগুলো তালিকাভুক্ত না। এদের সমস্ত কার্যক্রম এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনিটর করে, এদের আলোকে তারা নিয়ন্ত্রিত হয়। সবকিছু ঠিক আছে, কিন্তু এরা এই কোম্পানির আন্ডারে লিস্টেড না। দ্যাট মিনস এরা এই কোম্পানির মাধ্যমে কি করে না, জনগণের কাছে শেয়ার বিক্রি করে না। এটা হচ্ছে নন লিস্টেড। আর প্রাইভেট তোমরা জানো। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু ও বিক্রয় সংক্রান্ত সামগ্রিক কার্যক্রমকে যে প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে তা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে প্রতিষ্ঠিত, যেটা আমি বললাম। এই কোম্পানি, এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও নন লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। বিএসইসি কর্তৃক নিয়ন্ত্রিত দুটি শেয়ার মার্কেট রয়েছে, যথা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দেখছো, আমি একটু আগে কিন্তু তোমাকে বললাম যে শেয়ার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছি। হ্যাঁ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর এখানে দেখো ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলেছে, ঠিক আছে। এটা হলো এটা দুইটা, এরা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অন্তর্ভুক্ত দুইটা প্রতিষ্ঠান যারা শেয়ার বাজারে কেনা বেচা করে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এরপরে দেখো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণী বিভাগগুলো কি? শ্রেণী বিভাগগুলো দেখছি আমরা অনুমোদিত মূলধন, নিবন্ধিত নামমাত্র মূলধন। এটা কি জিনিস তোমরা কিন্তু অলরেডি করেছো যখন কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করেছো। এখানে ফাইনাল অ্যাকাউন্টে তোমরা দেখেছো যে অনুমোদিত মূলধন, নিবন্ধিত মূলধন বা নামমাত্র। অনুমোদিত মূলধন হচ্ছে যেই মূলধনটা কোম্পানির পরিমেল বন্ধে, দ্যাট মিনস আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি করা থাকে, যেটা বলা থাকে যে এই মূলধন, এই পরিমাণ মূলধন নিয়ে, এত সংখ্যক শেয়ার নিয়ে কোম্পানি গঠিত হলো। কোম্পানি গঠনের সময় যে মূলধনটা বলা থাকে পরিমেল বন্ধে, সেই মূলধনটাই হচ্ছে অনুমোদিত মূলধন এবং এই মূলধন নিয়ে কোম্পানির রেজিস্ট্রেশন হয়। যে মূলধন নিয়ে, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। এবং সাধারণত এই মূলধনের অতিরিক্ত শেয়ার কোম্পানি ইস্যু করতে পারে না। যদি ইস্যু করার খুব প্রয়োজন পড়ে তাহলে সাধারণ সভায় সেটার অনুমতি লাগে এবং পরবর্তীতে আদালতে সেটা পেশ করতে হয়। আদালত যদি অনুমতি প্রদান করে দেন হচ্ছে অনুমোদিত মূলধন ইনক্রিজ করা যায়, আদারওয়াইজ করা যায় না। এরপরে দেখো ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন মানে কোম্পানি যতটুকু শেয়ার জনগণের কাছে আহ্বান জানিয়েছে যে আমরা এই পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করব, সেটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। এবং বিলিকৃত শেয়ার হচ্ছে, আমরা জানি যে ইস্যুকৃত মাঝে মাঝে দেখা যায় যে আমরা যে পরবর্তীতে পড়বো সমহার অধিহার, দেখা যাবে যে যতটুকু কোম্পানি অফার করেছে জনগণকে, যেটাকে আমরা ইস্যুকৃত বলছি, সেই অফারিং এর থেকে বেশি পরিমাণ শেয়ার কোম্পানি রিসিভ করে, আবার দেখা যায় কম পরিমাণও রিসিভ করে, ঠিক আছে। তো এই রিসিভ করার পরে কোম্পানি ডিসিশন নেয় যে সে কি করবে, যে বেশি পরিমাণ সে কখনো ইস্যুকৃত মূলধনের থেকে বেশি বিলি করে না,
তো বা করতে পারে না। বিলীকৃত মূলধনটা সাধারণত ওই ইস্যুকৃত মূলধন যত থাকে বিলীকৃত মূলধন তত থাকে। যদি বেশি পরিমাণ শেয়ারের টাকা সে গ্রহণ করে, দ্যাট মিনস বেশি পরিমাণ যদি আবেদনপত্র পায়, তাহলে অতিরিক্ত টাকাটা সে, তার আগে বলছি যে কাকে দিবে সেটা লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করে নিয়ে এই অতিরিক্ত টাকাটা আবেদনকারীকে ফেরত দিয়ে দেওয়া হয়। অথবা পরবর্তীতে যদি কোনো ইয়ে থাকে, কি বলে, পরবর্তীতে যদি মূলধনের টাকা তলব করা হয় তাহলে সেটার সাথে অ্যাডজাস্ট করা হয়। এখন অবশ্য সাধারণত একবারই মূলধনের টাকাটা নিয়ে নেওয়া হয়। শেয়ারের যখন আবেদনপত্র পড়ে তখন একবারই মূলধনের টাকাটা নিয়ে নেওয়া হয়। আগে হচ্ছে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে পর্যায়ক্রমে নেওয়া হতো, এখন একসাথেই নেওয়া হয়। তাহলে এটা হচ্ছে বিলীকৃত মূলধন। আদায়কৃত মূলধন কি? যতটুকু পরিমাণ আদায় হল, দ্যাট মিনস কোম্পানি যতটুকু মূলধন আদায় করতে পারলো, যেটা মূলধনে স্থানান্তর করলো, সেটাই হচ্ছে আমার আদায়কৃত মূলধন। সাধারণত আমাদের এই শেয়ার ইস্যুর অঙ্ক যখন আমরা করব তখন দেখি যে আমরা ইস্যুকৃত, বিলীকৃত এবং আদায়কৃত মূলধন একই পরিমাণ হয়ে থাকে সাধারণত। এরপরে দেখো শেয়ার বিলীকরণ সংক্রান্ত বিষয়সমূহ কি কি। একটা হচ্ছে সমমূল্য অধিহারে বা বাট্টায় শেয়ার ইস্যু। আচ্ছা, এখন শেয়ার ইস্যুটা কি? শেয়ার ইস্যু যে আমি বললাম যে কোম্পানি যে জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানে, সেটাই হচ্ছে শেয়ার ইস্যু। সেটা সমমূল্য হতে পারে, দ্যাট মিনস একটা শেয়ারের যে লিখিত মূল্য সেই মূল্য হতে পারে, সেই মূল্য হলে সেটাকে আমরা সমমূল্য বলবো। অধিহারে মানে কোম্পানির শেয়ারের যে লিখিত মূল্য তার থেকে যদি বেশি হারে বেশি টাকায় শেয়ার বিক্রি করা হয়, বিক্রির জন্য আহ্বান জানানো হয়, তাহলে সেটাকে বলা হয় অধিহারে বেশি। আর বাট্টায় অবহারে, অবহারে সাধারণত লিখিত মূল্য থেকে কম মূল্যে যদি শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয় তাহলে সেটাকে বলা হয়, বা লিখিত মূল্য থেকে কম মূল্যে যদি শেয়ার বিক্রির জন্য দেয়া হয় তাহলে সেটাকে বলা হয় অবহারে। তবে অবহারে কেন দিবে কোম্পানি? এক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনে এরকম বলা আছে যে কোম্পানি আইনে, যে কোম্পানি সাধারণত নিবন্ধিত হওয়ার এবং কার্যারম্ভের 1 বছরের মধ্যে অবহারে শেয়ার ইস্যু করতে পারে না। সেকেন্ডে বলা আছে যদি সে অবহারে শেয়ার ইস্যু করতে চায় তাহলে কি করতে হবে, সেটা সাধারণ সভায় সেটার অনুমতি লাগবে এবং আদালতে তার অনুমতি লাগবে। এবং আদালতে অনুমতি পাবার, আদালত থেকে যদি অনুমতি দেয় কোম্পানিকে, হ্যাঁ অবহারে শেয়ার ইস্যু করতে পারো, সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে, ওই মানে রায়টা পাবার 6 মাসের মধ্যে তাকে অবহারে শেয়ার ইস্যু করতে হবে। এরকম কিছু বিধিনিষেধ আছে। এরপরে দেখো সমহারে শেয়ার ইস্যু, যেটা আমি বললাম, যেই মূল্য ছিল, যেই লিখিত মূল্য সেই মূল্যেই যদি শেয়ার ইস্যু করা হয় সেটাকে আমরা সমমূল্যে শেয়ার ইস্যু বলবো। অধিহারে শেয়ার ইস্যু তো বললামই। এখন অধিহারে শেয়ার ইস্যুর কিছু জার্নাল আছে, আমাদের এখানে মেইনলি জার্নালই করতে হবে আমাদের। আর হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তোমার চায় যে তুমি ইয়ে তৈরি করো, কি বলে, উদ্ধৃতপত্র তৈরি করো, সেক্ষেত্রে আমাদের সেটা করতে হবে। তাহলে অধিহারে শেয়ার বিলির ক্ষেত্রে হিসাব পদ্ধতি, শেয়ার অধিহারের টাকা হিসাবভুক্ত করার নিয়ম নিম্নরূপ। কি? শেয়ার আবেদন, কারণ আমরা আবেদনের শেয়ার জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, তাহলে তাদের কাছ থেকে আমরা আবেদন রিসিভ করছি, ঠিক আছে। তাহলে ডেবিট, শেয়ার আবেদন ডেবিট। শেয়ার মূলধন ক্রেডিট, যতটুকু টাকা আমরা কি করব, শেয়ার বিলি করব, ঠিক আছে, যতটুকু শেয়ার আমরা বিলি করব সেটা হচ্ছে আমার মূলধনে চলে যাবে। এবং অধিহার, দ্যাট মিনস আমি যদি 10 টাকা শেয়ার যদি 12 টাকায় বিক্রি করি তাহলে 10 টাকা হচ্ছে আমার শেয়ার মূলধনে যাবে, আর 2 টাকা যে অতিরিক্ত সেটা হচ্ছে শেয়ার অধিহারে যাবে, কারণ লিখিত মূল্যের থেকে যতটুকু বেশি হবে সেটাই হচ্ছে আমার অধিহার। সেই অধিহারের টাকাটাই তোমার অধিহার হিসাবে যাবে, ক্রেডিট হবে এটা। এরপরে দেখো অবহারে শেয়ার ইস্যু। অবহারে শেয়ার ইস্যু, অবহার তো আমি বললাম যে লিখিত যেই মূল্য তার থেকে যদি কম মূল্যে কোম্পানি শেয়ার ইস্যু করে সেটা হচ্ছে অবহারে। যেমন একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 10 টাকা, সেটা যদি কোম্পানি 8 টাকায় ইস্যু করে তাহলে 2 টাকা হচ্ছে অবহার। তাহলে অবহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবহারে শেয়ার বিলি সংক্রান্ত জাবেদা কি হবে, শেয়ার আবেদন হিসাবে ডেবিট, শেয়ার অবহার হিসাবে ডেবিট, শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট, ঠিক আছে। অবহারটা সাধারণত কাল্পনিক সম্পত্তি অসমন্বিত ব্যয় হিসেবে উদ্ধৃতপত্রে সেটা দেখানো হয়। এরপরে ক্ষতে দেখো তোমরা অবলেখকের দস্তুরি। অবলেখকটা কি? অবলেখকের দস্তুরি, অবলেখক হচ্ছে কোম্পানি আইনেই এটার অবতারণা করা হয়েছে যে কোম্পানি যে শেয়ার বিক্রির জন্য জনগণকে আহ্বান জানায়, এটা সাধারণত খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা একটা লেন্দি প্রসেস, অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার, যার জন্য হচ্ছে এই অবলেখকদের দায়িত্ব দেওয়া হয়। এই অবলেখক কারা? অবলেখক হতে পারে
কোনো প্রতিষ্ঠান, কোনো আর্থিক প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, এরা অবলেখকের দায়িত্ব পালন করতে পারে। তো অবলেখকে এই যে তারা দায়িত্ব পালন করবে, কি দায়িত্ব পালন করবে, যে কোম্পানির যে সমস্ত শেয়ার গুলো বিক্রির জন্য জনগণকে আহ্বান জানায় বা জনগণের কাছে ইস্যু করে, সেই শেয়ার গুলো তারা তাদেরকে পোর্শন দেয়া হতে পারে। সে একটা কোম্পানি যদি ধরো 1 লাখ শেয়ার বাজারে ইস্যু করলো, ইস্যুর সিদ্ধান্ত নিল এবং অবলেখকের মাধ্যমে 70,000 শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল, তাহলে ওই 70,000 শেয়ার হচ্ছে অবলেখকের দায়িত্ব, সে সেটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবে। এবং এই অবলেখকরা তারাই হয় যাদের সমাজে অনেক বেশি গুডউইল আছে, যাদের ইনফ্লুয়েন্সিং পাওয়ার অনেক বেশি, যাদের সুনাম আছে, এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো সাধারণত অবলেখকের দায়িত্ব পালন করে থাকে। এবং তারা এই যে অবলেখকের দায়িত্ব পালন করছে তার বিনিময়ে তারা কি করে, কমিশন পেয়ে থাকে। এটা সাধারণত কোম্পানিতে বলা থাকে 2% 3%, একটা কোম্পানি টু কোম্পানি বা তাদের মধ্যে নেগোসিয়েশনের ভিত্তিতে এটা হয়ে থাকে। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কত পার্সেন্ট তাদেরকে কমিশন দিতে হবে অবলেখককে। তারা যে এই যে শেয়ার বিক্রি করে দিচ্ছে, কখনো কখনো দেখা যায় কোম্পানি তার সম্পূর্ণ শেয়ার, দ্যাট মিনস 1 লাখ শেয়ার যদি ইস্যু করতে চায়, 1 লাখ শেয়ারের দায়িত্বই অবলেখককে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে অবলেখক, এবং সে এই কাজটা করে সে যে কমিশন পায় সেটাই অবলেখকের কমিশন বলা হয়। তাহলে অবলেখকের কমিশন হচ্ছে কোম্পানির জন্য ওয়ান কাইন্ড অফ কিন্তু খরচ। তাহলে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসেবে না, সরি, অবলেখকের কমিশন এখানে কিন্তু খরচ হিসেবে দেখানো যাবে না। কারণ একটা জিনিস চিন্তা করো, যে তোমরা অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট, যে তোমাদের চিন্তা করতে যে অবলেখকের কমিশনের এই ইস্যুটা, এটা কিন্তু কোম্পানি কি একটা অ্যাকাউন্টিং ইয়ারে, আমরা জানি যে আমরা খরচ সেটাকেই বলি যেটা আমার একটা অ্যাকাউন্টিং ইয়ারে যেটার কার্যক্রমটা চলতে থাকে, এবং সেটার উপযোগটা আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডেই পাই, সেটাকে আমরা খরচ বলি। বাট অবলেখক যে এই যে শেয়ারটা বিক্রি করে দিচ্ছে, শেয়ার বিক্রির এই ফলাফলটা কিন্তু আমরা অনেকগুলো বছর ধরে পাই, যার জন্য এটাকে কাল্পনিক সম্পত্তি হিসেবে, অসমন্বিত ব্যয় হিসেবে তোমার উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে দেখানো হয় অবলেখকের কমিশন। এবং এটা কয়েকটা অ্যাকাউন্টিং ইয়ারে এটার খরচটাকে, মানে এই কমিশনটাকে কয়েকটা অ্যাকাউন্টিং ইয়ারে ভাগ করে দেওয়া হয়, যাতে আমাদের কি হয়, কোনো অ্যাকাউন্টিং ইয়ারে এটার স্পেসিফিক প্রভাব না পড়ে। তাহলে অবলেখকের কমিশন ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। যদি শেয়ারের মাধ্যমে অবলেখকের কমিশন দেয়, যদি কোম্পানি অবলেখকের সাথে যদি এইভাবে তার চুক্তিবদ্ধ হয় যে অবলেখককে টাকা না দিয়ে, টাকা যদি দেওয়া হয় বা চেকের মাধ্যমে দেওয়া হয়, তাহলে ব্যাংকে চলে যাবে। আর সাধারণত এটা চেকের মাধ্যমে দেওয়া হয়। আর অবলেখকের কমিশন যদি মূলধনের শেয়ারের মাধ্যমে দেয়, যেমন অবলেখক যে কাজ করেছে তার বিনিময়ে সে শেয়ার দিয়ে দিল, সেটাকে মূলধনে কনভার্ট করলো, তো এখানে সেই ক্ষেত্রে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। এটা মনে রাখতে হবে আমাদের, শেয়ারের মাধ্যমে দিলে শেয়ার মূলধন ক্রেডিট হবে এবং অবলেখকের কমিশন হবে ডেবিট। এরপরে দেখো ন্যূনতম চাঁদা, সেটা কি জিনিস, মিনিমাম সাবস্ক্রিপশন। মিনিমাম সাবস্ক্রিপশন হচ্ছে কোম্পানি কার্যারম্ভ শুরু করার আগে, নিবন্ধিত হওয়ার আগে তার কিছু কার্যাবলী থাকে, যেমন কোম্পানির কিছু খরচ আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, তার কিছু সম্পত্তি দেখাতে হয়, কোনো এক জায়গায় জমি কিনতে হয় বা কোনো একটা বিল্ডিং ভাড়া করতে হয়, যে কোম্পানির অবস্থানটা এখানে, সেটা বোঝানোর জন্য। তাহলে এই যে খরচ আছে, সেই বিল্ডিং ভাড়া নিল, বিল্ডিং এর মধ্যে কিছু ফার্নিচার লাগবে, এই যে এই খরচগুলো, এগুলো কোত্থেকে আসবে, এগুলো বলা আছে যে এগুলো কোম্পানিকে জোগাড় করতে হবে। এগুলো কোম্পানিকে জোগাড় করতে হবে, এটাকেই হচ্ছে ন্যূনতম চাঁদা বলা হচ্ছে, যে মিনিমাম সাবস্ক্রিপশন। এটা কোম্পানি সাধারণত কি করে, কয়েকজন মিলে যে কোম্পানি গঠন করে, সেই যারা উদ্যোক্তা তারাই সাধারণত এই মিনিমাম সাবস্ক্রিপশন বা চাঁদার ব্যবস্থা করে থাকে, তাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে, বা কোনো কোম্পানি থেকে ঋণ নিতে পারে, ঠিক আছে, বা কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এইভাবে তারা ন্যূনতম চাঁদাটা সংগ্রহ করে। এবং এই ন্যূনতম চাঁদা পরিমাণ কিন্তু তোমার পরিমাণ বন্ধে উল্লেখ থাকে। যদি এই ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে না পারে, তাহলে কিন্তু কোম্পানির গঠন কাজ বা নিবন্ধন স্থগিত হয়ে যায়। শেয়ার সনদপত্র, শেয়ার সার্টিফিকেটের, যদি কোম্পানি শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে না পারে, তাহলে শেয়ার সনদপত্র, শেয়ার সনদপত্র হচ্ছে শেয়ার সার্টিফিকেট। সাধারণত একটা শেয়ার হোল্ডার যে কোম্পানির মালিক, সেটার এগেইনস্টে তাকে শেয়ার সনদপত্র বা শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়। সেখানে উক্ত ব্যক্তির নাম, শেয়ারের নাম্বার, শেয়ারের সংখ্যা, পার শেয়ার কত করে, সেই ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে। এরপরে হলো শেয়ার ওয়ারেন্ট বা পরোয়ানা। শেয়ার সার্টিফিকেট আর শেয়ার ওয়ারেন্টের মেইন ডিফারেন্স হচ্ছে শেয়ার ওয়ারেন্টও শেয়ার সনদপত্রের মতোই, কিন্তু শেয়ার ওয়ারেন্টে তোমার সংখ্যাটা দেয়া থাকে না,
শেয়ারের নাম্বারটা দেয়া থাকে না শেয়ার ওয়ারেন্টে। আর শেয়ার ওয়ারেন্টের যে মেইন সমস্যা সেটা হচ্ছে শেয়ার ওয়ারেন্টধারীরা কি করতে পারে না, ভোটাধিকার পায় না। দ্যাট মিনস সাধারণ সভায় যে নর্মাল ভাবে শেয়ার হোল্ডারদের ভোট দেবার কথা, যারা শেয়ার ওয়ারেন্টের মালিক তারা কি করতে পারে, সেই ভোটাধিকারটা তারা পায় না, বাট শেয়ার সনদের মালিকরা ভোটাধিকার পায়। এটাই আসলে মেইন ডিফারেন্স আর কি, আমি ডিফারেন্সিয়েট করে দিলাম, বাট দুইটা একই জিনিস। অতিরিক্ত চাঁদা এবং কম চাঁদা, একটা কিন্তু ন্যূনতম চাঁদা আমরা পেয়েছি, এখন হচ্ছে অতিরিক্ত চাঁদা, এটা হচ্ছে কম চাঁদা। অতিরিক্ত চাঁদাটা কোনটা, ওইটা আমি একটু আগে বললাম যে কোনো কোম্পানি যদি অধিহারে, দ্যাট মিনস হচ্ছে শেয়ারের যে লিখিত মূল্য তার থেকে যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করে, তাহলে যে অতিরিক্ত টাকাটা সে আদায় করে, অতিরিক্ত টাকাটা আদায় করে সেটা তো শেয়ার ইসে যাবে, কি বলে তোমার শেয়ার অধিহারে যাবে। এবং কোম্পানি যখন সে 1 লাখ শেয়ার ইস্যুর জন্য জনগণকে আহ্বান জানালো বা বিবরণ পত্র প্রচার করলো, বাট সে শেয়ার পেলো হচ্ছে 1,20,000, তাহলে এই যে 20,000 অতিরিক্ত শেয়ারটা পেয়েছে সেটাকে বলা হচ্ছে অতিরিক্ত চাঁদা। 20,000 শেয়ারের এগেনস্টে যে টাকাটা পেয়েছে সেটাকে অতিরিক্ত চাঁদা বলা হচ্ছে। আর কম চাঁদা বলছি যে যদি সে যত ইস্যু করতে চায়, যেমন আমি একটু আগে বললাম যে 1 লাখ শেয়ার কোনো কোম্পানি ইস্যু করতে চাচ্ছে বা ইস্যু করেছে, কিন্তু সেটার আবেদন পাওয়া গেল মাত্র 80,000, এই যে 20,000 শেয়ারের আবেদন কম পাওয়া গেল, এটাই হচ্ছে কম চাঁদা। শেয়ার ক্রয়ের অর্থ প্রদান, শেয়ার ক্রয়ের অর্থটা কোথায় চলে যাবে, যে জনগণ যে শেয়ারটা ক্রয় করবে সেটা আমরা কি করব, সেটা কোম্পানি, আমরা না, কোম্পানি সেটা কি করে মূলধন হিসেবে স্থানান্তর করে, সেটা মূলধনের দেখায় আর কি। শেয়ার ক্রয়ের টাকাটা সে, কারণ হলো শেয়ার ক্রয়ের মাধ্যমে সে কি করে, অ্যাকচুয়ালি মূলধন সংগ্রহ করে। এরপরে দেখো আমাদের একটা সমস্যা নিয়ে আমরা এসেছি, যে জিনিসটা আমরা একটু দেখবো। তোমাদের এই অঙ্কগুলোই মেইনলি থাকে পরীক্ষায়, আমাদের তো থিওরি থাকে না, বাট আমাদের থিওরি জানতে হয়। তোমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দাও বা পরবর্তীতে আমরা যখন ভর্তি পরীক্ষা দিব বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন আমাদের কিন্তু এই এমসিকিউ গুলো লাগে বা এই ডিটেইলটা আমাদেরকে জানতে হয়। তাহলে এখানে সমস্যা 1 দেখছি আমরা, ঝর্ণা লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ, হ্যাঁ 20 লক্ষ টাকার 20 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 70% শেয়ার জনগণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। 70% শেয়ার, খেয়াল করো, কিন্তু এখানে কিন্তু টাকা বলে নাই, শেয়ার বলেছে। কোম্পানি 70% শেয়ার জনগণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ 120% শেয়ারের আবেদন করে। ঠিক আছে, তাহলে অতিরিক্ত কত, অতিরিক্ত হচ্ছে 20%। ঠিক আছে, আবেদন করে। কোম্পানি 100% শেয়ার জনগণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক সামস অ্যান্ড কোম্পানিকে 2% কমিশন প্রদান করে। ক হচ্ছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদেরকে। খতে বলেছে উপযুক্ত লেনদেনগুলোর জাবেদাভুক্ত করো, এবং গতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে আমরা এই জিনিসগুলো একটু দেখবো এখন। আমার সমস্যা 1, সমস্যা 1-এ আমরা দেখছি আমাদের কি বলছে। প্রথমে ক নাম্বার বলছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। আবেদনকৃত শেয়ারের সংখ্যা আমরা প্রথমে নির্ণয় করব। ক, আবেদনকৃত শেয়ারের সংখ্যা, শেয়ারের সংখ্যা নির্ণয়। আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয়। তাহলে এখানে খেয়াল করো তোমরা 2 নাম্বার লাইনে, কোম্পানি 70% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে বিক্রি করে। তার আগে দেখো 2,000 শেয়ার কিন্তু বলেছে, সরি 2 লাখ শেয়ার। তাহলে 2 লাখের 70%, তাই না? 2 লাখ শেয়ার আমার 2 লাখ ইন্টু 7%, 70%, তাহলে কত হলো? 7 গুণে 14, 70% মানে হচ্ছে 7 গুণে 14, 3টা শূন্য, 2 3, 4টা শূন্য হবে, তাই না? 70%-এর নর্মাল ঐকিক নিয়মে যদি করি আমি
100 আর এখানে 70, যদি কেটে দেই 0 0 0 0, তাহলে 7 গুণে 14 আর কয়টা শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। হ্যাঁ, তাহলে আবেদনকৃত শেয়ারের সংখ্যা এত শেয়ার, ঠিক আছে, বা এত টি, আবেদনকৃত শেয়ারের সংখ্যা এত টি দিয়ে দিই, এত টি, তাহলে 1,40,000। আবেদনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 1,40,000 ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। আবেদনকৃত শেয়ারের সংখ্যা আর হচ্ছে বিলিকৃত শেয়ারের সংখ্যা। আবেদনকৃত শেয়ারের সংখ্যা, ও না, আবেদনকৃত শেয়ারের সংখ্যা আরো আছে, কারণ হচ্ছে এখানে আমার আরো বলেছে, এটা এতটুকু হচ্ছে আমার ইস্যু, এটা হলো ইস্যুকৃত, এতটি ইস্যুকৃত, ঠিক আছে, এতটি হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার, এখন আবেদনে আমি কি করেছি, আবেদনে কিন্তু আমি আরো 120%, দ্যাট মিনস 20% অতিরিক্ত করেছি। তাইলে অতিরিক্ত 20% যদি আমি বলি, তাহলে কি হয়, আমার 1,40,000, 1,40,000 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, তাহলে 0 0 0 0, 14 দুগুণে 28, 28, 3টা শূন্য, 1 2 3, 3টা শূন্য, এতটি, তাহলে মোট হচ্ছে আমার এটা হলো 28,000 আর হলো 40, তাহলে 1,40,000 50 60 68,000, 1,68,000 শেয়ার। এটা হচ্ছে আমার আবেদন। খেয়াল করো, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাদেরকে। এখানে বলেছে কোম্পানি নিবন্ধিত হয়েছে 2 লাখ শেয়ার নিয়ে, কোম্পানি নিবন্ধিত হয়েছে 2 লাখ শেয়ার নিয়ে, তার 70% জনগণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। দ্যাট মিনস হচ্ছে 70%, 2 লাখের 70% হচ্ছে 1,40,000 শেয়ার, এটা ইস্যু করেছে জনগণের কাছে সে, কিন্তু আবেদন পেয়েছে 120% পেয়েছে, তার মানে অতিরিক্ত কত পেয়েছে, এটা তো 100%, তাই না, এটা হলো 100%, তাহলে অতিরিক্ত পেয়েছে সে 20%, অতিরিক্ত 20% যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের টোটাল 1,68,000 হচ্ছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। এখন বিলিকৃত শেয়ারের সংখ্যা কত? বিলিকৃত শেয়ারের সংখ্যা, কোম্পানি 100% শেয়ার জনগণের নিকট বিলি করে। 100% মানে কি, এই যে এটা 100% মানে হচ্ছে এটা কি করে জনগণের কাছে, এরপরে হচ্ছে বিলি করে, তাহলে বিলিকৃত শেয়ারের সংখ্যা। হ্যাঁ, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত আমার 100%, তাই না, 1,40,000, 1,40,000, আর অতিরিক্ত মাইনাস কি করব আমরা, অতিরিক্ত আবেদনকৃত শেয়ার, অতিরিক্ত আবেদনকৃত শেয়ার হচ্ছে আমার কত, 28,000, 28,000 যদি আমি মাইনাস করি, তাহলে আমার কি আসবে, না সরি, এখানে 1,40,000 আসবে না, এখানে হচ্ছে বিলিকৃত শেয়ার হচ্ছে আবেদনকৃত, বিলিকৃত শেয়ার এখানে আসবে আবেদনকৃত শেয়ারের সংখ্যা, আবেদনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 1,68,000, আর এখান থেকে অতিরিক্ত আবেদনপত্র বাদ গেলে তোমার থাকবে 1,40,000। আমি এটা একটু ক্লিয়ার করছি তোমাদের, খুবই ইজি জিনিস। কোম্পানির টোটাল ইস্যু করার কথা হচ্ছে, নিবন্ধন হয়েছে সে 2 লাখ শেয়ার দিয়ে, 2 লাখ শেয়ারের 70% সে কি করেছে, ইস্যু করেছে, ঠিক আছে, ইস্যু করেছে হচ্ছে 70%, তাহলে 70% ইস্যু করার পরে জনগণ
একশো ইস্যু করেছে 70%, 70% আমাকে 100%, কারণ যতটুকু ইস্যু করেছে তার বেশি কিন্তু সে কি করতে পারবে না, বিলি করতে পারবে না, ঠিক আছে। তাহলে 120% মানে কি, অতিরিক্ত হচ্ছে 20%। তাহলে সেই 20% যদি আমরা বের করি তাহলেই আমরা দেখতে এই 1,40,000-এর যদি আমরা 20% বের করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে অতিরিক্ত। তাহলে এই আবেদনকৃত শেয়ার থেকে আমরা যদি অতিরিক্ত শেয়ার বাদ দিই তাহলে কিন্তু এটা আমার বিলিকৃত শেয়ার। সেকেন্ডে আসো, হতে জার্নাল চেয়েছে, ঠিক আছে। আমি এই পাশে জার্নাল করে ফেলি, বা এটা মুছেও করা যায়, ঠিক আছে। এই পাশে জার্নাল করি, এই পাশে উদ্ধৃত করতে পারি, তাহলে সমস্যা হবে না। কম আর কিন্তু শেষ, খুবই ইজি অঙ্ক। শেয়ার ইস্যুর মতো সহজ অঙ্ক আর নাই, কারণ এখানে শুধু জাবেদা এবং কয়েকটা স্পেসিফিক জাবেদা, এর বাইরে কোনো কিছু আসে না এই ইস্যু থেকে। সমহার, অধিহার আর অবহার, এটা আর হচ্ছে এই যে দস্তুরি গুলো আসে, অবলেখিতের দস্তুরি বা কমিশন যেটাই তুমি বলো, সেই জিনিসটা আছে। তাহলে খ নাম্বার হচ্ছে লেনদেনের জাবেদা দাও, ফতে হচ্ছে লেনদেনের জাবেদা দাও, ফতে হচ্ছে লেনদেনের জাবেদা, হ্যাঁ জাবেদা। এক নম্বরে আমি তো মুছে ফেললাম, আমার ইনফরমেশন লাগে। একে হচ্ছে যখন আমি শেয়ারের আবেদন পেলাম তখন হচ্ছে তোমার কি শেয়ার আবেদন ডেবিট, আমি দিব শেয়ার আবেদন, না সরি, টাকা আমি পাচ্ছি, ব্যাংক ডেবিট আসবে কিসের এগেইনস্টে, শেয়ার আবেদনের এগেইনস্টে। কারণ হচ্ছে জনগণ যখন আবেদন করছে, আবেদনের সাথে সাথে সে কি করছে, টাকাটা পরিশোধ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে পরিশোধ যখন করছে তখন সে কি করছে, ব্যাংকে কিন্তু টাকা জমা দিচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট আসবে, ব্যাংক হিসাব ডেবিট। আমি এখানে তোমাদের ক্যালকুলেশনটা দেখাই দিব, শেয়ার আবেদন ক্রেডিট, ক্রেডিট, ঠিক আছে। ব্যাংক হিসাব ডেবিট, এটা সমমূল্যে, এটা কোনো অধিহার কিছু না। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন করে, ব্যাংক হিসাব ডেবিট কত, আমরা কত করেছিলাম 1,68,000, আমার যতটুকু মনে পড়ে 70%, 7 গুণে 14, হ্যাঁ 1,40,000 ছিল তোমার, 1,40,000 ছিল তোমার বিলিকৃত, বিলিকৃত। আর এটা 20%, এটা 20% হচ্ছে 14 গুণে 28, 28,000, হ্যাঁ 28,000। তাহলে 1,04,5,6, 68,000, 68,000 কিন্তু আবেদন আমরা পেয়েছি। তাহলে 1,68,000 ইন্টু শেয়ারের দাম কত, 10 টাকা করে, 1,68,000 শেয়ার পেয়েছি 10 টাকা করে, তাহলে কত, তাহলে ডেবিট হচ্ছে 1,6,8,0,0,1,2,3, ঠিক আছে, এত টাকা। তাহলে 16,80,000, 16,80,000 টাকা। এখন আমরা কি লিখব, যেহেতু 1,68,000 এতটি শেয়ারের টাকা, এতটি শেয়ারের টাকা, যেহেতু এতটি শেয়ারের টাকা 10 টাকা হারে পাওয়া গেল, এতটুকু লিখে ফেললেই হবে। হ্যাঁ, যেহেতু 168টি শেয়ারের টাকা 10 টাকা হারে পাওয়া গেল, 168 কিভাবে আসলো, আমরা কিন্তু রিকোয়ারমেন্ট 1-এ আমরা দেখিয়েছি। 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি, এই শেয়ার আবেদনের টাকা আমরা কি করব, শেয়ার মূলধনে ট্রান্সফার করব, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার, ও আচ্ছা, এখানে তোমাদের ক্যালকুলেশন আবার একটু দেখাতে হবে। ক্যালকুলেশন কি দেখাতে হবে, 100% বলেছে, দ্যাট মিন্স আমরা শেয়ার মূলধন এই টাকাটা নিব। এখানে যদিও বলা নাই অতিরিক্ত শেয়ারের টাকা কি করেছি, কিন্তু আমরা জানি
অতিরিক্ত শেয়ার টাকা সাথে 100% জনগণের নিকট বিলি করে, তার মানে বুঝে যাবে রেস্ট অফ টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, যদিও এখানে উজ্জ্ব রয়েছে। এত শেয়ার আবেদন, না সরি, শেয়ার আবেদনে পুরোটাই আসবে 1 লক্ষ, যেহেতু যত টাকা ক্রেডিট করেছি তত টাকা আমাকে ডেবিট করতে হবে, রেস্ট অফ টাকা আমি ব্যাংকের মাধ্যমে প্রদান করে দিব। তাহলে এটা আমার লাগছে না, আমার শুধু শেয়ার মূলধনে গেলে লাগবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা আসবে এখানে? এটা হচ্ছে 1,40,000 ইন্টু 10, দ্যাট মিনস ক্রেডিট 1,4,0,0,1,2,3, দ্যাট মিনস 14 লক্ষ টাকা। আর 28,000 অতিরিক্ত থাকে, 28,000 আমরা ব্যাংক হিসাব লিখবো। ব্যাংক হিসাব ক্রেডিট কত? 28,000 ইন্টু 10, দ্যাট মিনস এখানে আসবে আমার 2,8,0,1,2,3, 2,80,000 টাকা। দেখো যোগ করলে 14, 15, 16, 16,80,000 হয়ে যাচ্ছে। এখন আমি এটা কি দিব, ব্যাখ্যাটা কি দিব? ব্যাখ্যা দিব যেহেতু 1,40,000 শেয়ার, এত শেয়ার 10 টাকা হারে, 10 টাকা হারে 10 টাকা হারে বিলি করা হলো, 10 টাকা হারে বিলি করা হলো এবং আবেদনের, এবং শেয়ার আবেদনের, না, এবং এতটি শেয়ার আবেদন, এবং কত? 28,000, এতটি 28,000টি শেয়ার আবেদনের টাকা ফেরত দেয়া হলো, ছোট্ট করে হলো। ঠিক আছে, এটা হলো আমার 2 নাম্বার জার্নাল। 3 নাম্বার জার্নাল দেখো, 3 নাম্বার জার্নাল হচ্ছে 3 নাম্বার জার্নাল হচ্ছে অবলেখকের দস্তুরি আছে, কোম্পানি তার অবলেখক সামস এন্ড কোংকে 2% কমিশন প্রদান করবে। তাহলে 2% কমিশন প্রদান করবে কি ব্যাংকের মাধ্যমে, তাহলে অবলেখকের কমিশন ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ক্রেডিট কি ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কত টাকা, ক্যালকুলেশনটা আমি দেখাবো। ঠিক আছে, ক্যালকুলেশনটা খেয়াল করো, ক্যালকুলেশনটা দেখাবো আমি। ক্যালকুলেশনটা হচ্ছে কত টাকার, আমি যত টাকা ইস্যু করেছি, দ্যাট মিনস কত জানো, 1,40,000, 1,40,000 2%, 1,40,000, মানে আমি যদি শেয়ারের সংখ্যা দিয়ে দিই বা একবারে যদি আমি 10 গুণ দিই, আচ্ছা এটা করে নিই আমি, 1,40,000 আমার শেয়ার, প্রতিটা শেয়ার হচ্ছে 10টা করে ইন্টু 2%, তাহলে কত হয় দেখো, 1,40,000 2%, 14 দুগুণে 28, দ্যাট মিনস 2,8, 2% মানে 14 দুগুণে 28, এখান থেকে 2টা শূন্য চলে গেলে 1, 2, 3টা শূন্য, দ্যাট মিনস 28,000 টাকা। এটা হলো 28,000 টাকা, যেহেতু 2% হারে অবলেখকের কমিশন প্রদান করা হলো। ব্যাখ্যাটা আসবে যেহেতু 2% হারে 2% হারে অবলেখকের কমিশন প্রদান করা হলো, এই হচ্ছে আমার লাস্ট। এবং আর্থিক অবস্থার বিবরণী আমি খুব দ্রুত করি কারণ আমার সময় নেই। গ নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীটা আংশিক, হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী এটা হচ্ছে ব্র্যাকেটে দিয়ে আমার আংশিক লিখতে হবে, আংশিক। আমি কি লিখবো, ভার্টিক্যাল ফর্মে লিখবো। আমার এখানে থাকবে
আমি যদি লিখি অনুমোদিত মূলধন, তোমরা জানো এখানে কি বলে মূলধন ও দায় সমূলে মালিকানা সত্ত্ব, আচ্ছা মালিকানা সত্ত্ব লিখতে হবে, এখানে লিখতে হবে মালিকানা সত্ত্ব, সত্ত্ব লিখে লিখে লিখতে হবে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কত, 2,10,000 টাকা করে, 2,00,000 ইন্টু 10, দ্যাট মিনস হচ্ছে 0,00,1,2,3। ঠিক আছে, অনুমোদিত মূলধন এখানে লিখতে হয় যে প্রতি শেয়ার, বই দেখে নিও, প্রতি শেয়ার 10 টাকা করে, 2 লক্ষ শেয়ার। ঠিক আছে, আমি আর অতটা দিচ্ছি না। অনুমোদিত মূলধন ইস্যুকৃত, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন কত, এটাও তাই। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন হচ্ছে তোমার এখানে আমরা দেখেছি 1,40,000, 1,40,000 ইন্টু 10, দ্যাট মিনস কত আমার 14,00,000, 10, 1,4,0,0,0,0। ঠিক আছে, এখানে আর আমার কিছু নাই, আমি সরাসরি এটা নিয়ে আসবো নিচে 1,40,000, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব এখানে লিখতে হবে মালিকানা সত্ত্ব ও দায়, দায় সমূহ। ঠিক আছে, মালিকানা সত্ত্ব ও দায় সমূহ হলো 1,40,000 টাকা। আর এরপরে আমি দেখবো সম্পত্তি, সম্পত্তি সমূহ, ভার্টিক্যাল ফরম্যাট, সমূহ, সম্পত্তি সমূহের মধ্যে কি আসবে আমার চলতি সম্পদ বা চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে আমার ব্যাংক আসবে, চলতি সম্পদ আমার এখানে আসবে কি ব্যাংক আসবে, ব্যাংক আসবে। ব্যাংকে কত টাকা দেখো, এখানে দেখো ব্যাংক আমি জাস্ট তোমরা একটা লেজার করে নিতে পারো বা এখান থেকে সরাসরি আমরা দেখতে পারি ব্যাংকে হলো 16,80,23, এই যেটা ব্যাংক ডেবিট করেছে। আর ব্যাংকে ক্রেডিট কত করেছি, ক্রেডিট করেছি 2,80,000 মাইনাস 2,80,000, তাইলে 14 লাখ, এখানে আসবে 14 লাখ, 14, আমি ভুল করেছি 1 লক্ষ, আচ্ছা এখানে একটা শূন্য হবে, সরি এখানে একটা শূন্য হবে, 0,0,1,2,3, 14 লাখ। ঠিক আছে, ব্যাংক। এরপরে আসবে অবলেখকের কমিশন। ঠিক আছে, এটা হলো অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয় হচ্ছে অবলেখকের কমিশন, কমিশন কত টাকা বের করেছি 28,000 টাকা, 1, 2, 3, 28,000 টাকা, তাহলে 1 লক্ষ। এখানে সবসময় মিলবে এমন কোনো কথা নাই, হ্যাঁ, কারণ আমরা জানি যে ব্যালেন্স শিটে অনেক রকমের আইটেম থাকে, সেই আইটেম দিয়ে প্লাস মাইনাস হবে আর কি। তো এই ছিল আজকে আমাদের প্রবলেম। আমরা নেক্সট ক্লাসে তোমার অপহার অতিহার দেখিয়ে আর একটা লেকচার দিলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমি আশা করছি। তো তোমাদের আগামী ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।